হ্যালো, চেক। আচ্ছা, সবাই চলে এসছো তাহলে? এসো এসো, এক এক করে এসো, এক এক করে এসো। তারপর আমরা আজকে একটু আনন্দ ফুর্তি আলোচনা সব কিছু একসাথে করব। বিশাল মজা হবে। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? বাচ্চা পার্টি সব কেমন আছো? দেখো, অনেক কিছু আমাদের ফর্ম বেরোচ্ছে আস্তে আস্তে, আর আমরা ট্রাই করছি যাতে আমরাও কিছু শিখতে পারি, আর এই সমস্ত ফর্ম যাতে ব্যর্থ না যায় তার ব্যাপারটাও আমাদেরকে দেখতে হচ্ছে। আজকে আমরা একটু গল্প করব, গান শুনবো, ওকে, আর তার সাথে সাথে করব অনুপাত। দেখো, অনুপাত জিনিসটা কি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। আজকে হচ্ছে অনুপাত হবে। নেক্সট টাইম অনুপাতটা শেষ হওয়ার পর আমরা সমানুপাত স্টার্ট করব, ওকে, যাতে কোনো প্রবলেম না হয় তার দিকে আমরা দেখছি, সমস্ত কিছু দেখছি। আচ্ছা, প্রথমত কি আছে দেখো, রেশিও বা অনুপাত জিনিসটা কি বলেছে, বলছে দুটি রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত ভাগ সেই তুলনাকে রাশি দুটির অনুপাত বলে। মানে ধরো একটা রাশি আছে আর একটা রাশি আছে, এই দুটি রাশির মধ্যে যদি কোনো তুলনা করা সম্ভব হয় তখন আমরা সেইটাকে বলবো কি একটা অপরের অনুপাত। আচ্ছা, এই অনুপাতটা দেখার সময় আমরা এটাকে কিভাবে দেখব? এইভাবে, ধরো এ একটা রাশি, বি আর একটা রাশি, ইস্টু চিহ্ন দিয়ে অনুপাতটা আমরা লিখব, ওকে। দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। এ অনুপাত, এই যে পদটা প্রথমে যেটা আছে অ্যান্টিসিডেন্ট বলা হচ্ছে, তারপরে এই লাস্টের পার্টটা এটাকে হচ্ছে কনসিকুয়েন্ট বলা হচ্ছে, ওকে। নেক্সট আমরা অনুপাতের প্রথম আমরা থিওরিটা একটু হালকা করে পড়ে নিই, তারপর অঙ্ক করার সময় বিশাল একবারে মানে ভালোবাসার অঙ্ক করব, যাকে বলে আজকে সাম্যানুপাতিক আর বৈষম্যানুপাতিক, মানে রেশিও অফ ইকুয়ালিটি অ্যান্ড রেশিও অফ ইনইকুয়ালিটি। দেখো, ইকুয়ালিটি শব্দের অর্থ কি, মানে যেটার ভিতরে সমানতা কিছু থাকবে, আর ইনইকুয়ালিটি যার মধ্যে কোনো অসমানতা নেই, মানে সমানতা নেই, পুরোটাই অসমান, সেই রকম টাইপের অনুপাতটাকে আমরা বলবো কি ইনইকুয়ালিটি, ওকে। একদম বেসিক জিনিস। আমরা তাহলে কি পড়বো, কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ। আচ্ছা, পূর্বপদ কাকে বলে, উত্তরপদ কাকে বলে, আবার আমরা ব্যাকে যাই। দেখো, A:B লিখেছি, A:B এটা যে অনুপাত, এই চিহ্নটাকে অনুপাত চিহ্ন হিসেবে বলা হয়, আর এটাকে কি বলে, অনুপাতের চিহ্ন, তাই তো। আর এই অনুপাতের চিহ্নের এই অনুপাতটাকে আমরা A/B এইভাবেও প্রকাশ করতে পারি, মানে অর্থ এক রূপ অনেক, বেসিক ব্যাপার, ওকে। আচ্ছা, এই বেসিক ব্যাপারে দেখো একটা জিনিস লেখা আছে অ্যান্টিসিডেন্ট বলে, আর একটা আছে কনসিকুয়েন্ট। অ্যান্টিসিডেন্ট যেটাকে বলছে সেটার বাংলা অর্থ হচ্ছে পূর্বপদ, আর কনসিকুয়েন্ট যেটা বলা হচ্ছে ওটার বাংলা অর্থ হচ্ছে উত্তরপদ, ওকে। একটা সাধারণ ব্যাপার, বেশি জটিলতার এখানে কিচ্ছু নেই, সিম্পলভাবে আমরা করে যাব। আরে দেখো, আমি লিখছি অ্যান্টিসিডেন্ট পূর্বপদ, এটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট হচ্ছে, এখন অঙ্ক কিছু হয়নি, আর এটা হচ্ছে উত্তরপদ, ওকে।
এরপর নেক্সট পেজে যাই। নেক্সট পেজে বলা হচ্ছে কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ যদি সমান হয় তখন সমানুপাতিক, কিন্তু অসমান হলে বৈষম্যানুপাতিক। আচ্ছা, 5:3 এইটা নয়, A:A যদি এই রকম লেখা হয় মানে কত, 3:3, 2:2, এইভাবে যখন ফরমেশনে থাকবে সেটা হচ্ছে সমানুপাতিক। মানে কি, এর পূর্বপদ আর উত্তরপদ সমান, কোনো চেঞ্জ আছে, পূর্বপদও 2, উত্তরপদও 2, ওকে। কিন্তু বৈষম্যানুপাতিক কী হবে, যখন হচ্ছে তার পূর্বপদ আর উত্তরপদ চেঞ্জ থাকবে। যেমন ব্যাপারটা হচ্ছে A:B, ওকে, লেখা আছে A:B একটা বৈষম্যানুপাতিক, কারণ এ হচ্ছে তার অ্যান্টিসিডেন্ট আর এটা হচ্ছে কনসিকুয়েন্ট, দুটো আলাদা। যেমন 2:3, 2:3 যেটা লেখা হয়েছে এখানে পূর্বপদ কি আছে 2, উত্তরপদ কি আছে 3, তাহলে 2 আর 3 এর মধ্যে কি, এটা কি সমান এই দুটো? না, সমান নয়, তার জন্য এদেরকে বৈষম্যানুপাতিক বলা হয়। ওকে, আমরা সব সময় বৈষম্যানুপাতিকে বেশি কাজ করি, আর পরীক্ষায় যে পরীক্ষা নেবেন, যিনি নেবেন তিনিও এখানটাই বেশি দেখেন। ওকে, আচ্ছা দেখো এখানে লেখা আছে গুরু অনুপাত এবং লঘু অনুপাত। বলছে কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদের চেয়ে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। তার আগে আমরা রেশিও সম্বন্ধে আরও একটু আইডিয়া জেনে করে নিই। দেখো একটা রেশিও কিভাবে লেখা যায়, অনুপাত A:B, এটাকে A/B এভাবে লেখা যায়। আর সমস্ত কিছু দেখো কিসে প্রকাশ করা হয়, হলে ইন্টিজার, না হলে ফ্র্যাকশন, না হলে রুট, না হলে স্কোয়ার। আমি একটা একটা করে লিখছি, ইন্টিজার, ফ্র্যাকশন, রুট, স্কোয়ার, তাছাড়া আর কি আছে, আর হচ্ছে ডিসিমেল আছে, ইন্টিজার 2:3 ইন্টিজার হিসেবে আমি প্রকাশ করেছি। ওকে, এই 2:3কে আমরা কি ইন্টিজার হিসেবে দেখি, যখন আমাদের অঙ্ক পড়বে তখন এইভাবে দেওয়া থাকতে পারে ডিজিট। তাছাড়া ফ্র্যাকশন ভগ্নাংশে দেওয়া থাকতে পারে 1/1/2, 2/3/2, এইভাবেও দেওয়া থাকতে পারে। তাছাড়া আর কি থাকতে পারে, এর মধ্যে দেখো রুট আছে, মানে √7/√5, এভাবেও থাকতে পারে। আর তাছাড়া স্কোয়ার 3² স্কোয়ার, এইভাবেও থাকতে পারে। তাছাড়া আর কি, ডেসিমেল, দশমিক, 0.08/0.16, এভাবেও থাকতে পারে। এইটার হচ্ছে মেন খেলা। আমাদের পরীক্ষক কি করে, এটা দেওয়ার জায়গায় এটা দিয়ে দেয়, বা এটা দিয়ে দেয়, বা এটা দিয়ে দেয়, বা এইটা দিয়ে দেয়, যে কোনো একটা দেয় এর মধ্যে। ওকে, আমরা যদি সমস্ত এইগুলোর ভিতরে সব কিছু করে যাই তাহলে আমাদের আশা করছি যা কোশ্চেন আমরা বাড়িতে করে যাব হুবহু কোশ্চেন সেখানে পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আমি এসেছি গুরু অনুপাত এবং লঘু অনুপাত। আরেকবার যাই, দেখো একটা অনুপাত কি হতে পারে, 2:3, কেমন, 2/3। এর অর্থ কি, এই যে তিনটা, তুমি ধরো একটা চকলেট কিনেছো, সেই চকলেটের 3টা ভাগ করেছো, 2টি ভাগ তোমার ভাইকে দিয়ে দিয়েছো। তার মানে কি, এই যে 3 ভাগ, এই 3 ভাগের 2 ভাগ তুমি তোমার ভাইকে দিয়েছো। ঠিক আছে, একটা চকলেটকে 3 ভাগ করে তার 2 ভাগ দিয়েছো, সিম্পল ব্যাপার। আর তাছাড়া আর কি অনুপাত হতে পারে, আরও একটা অনুপাত হতে পারে যেটা 7:4, মানে 7/4। দেখো এইটা কি উত্তরপদ, এটা কি ছোট, আর এটা কি, এটা হচ্ছে গ্রেটার, এটা বড়। উপরের ক্ষেত্রে দেখো উত্তরপদ ছোট, কিন্তু নিচের ক্ষেত্রে উত্তরপদ বড়। দুটি অনুপাত দু রকমের লেখা যায়, এইভাবে আমি লিখলাম। এরপরে আমরা এসি গুরু অনুপাত আর লঘু অনুপাতে। কোনো অনুপাতের পূর্বপদের উত্তরপদের চেয়ে বড় হলে, আচ্ছা দেখো পূর্বপদ যদি উত্তরপদের থেকে বড় হয় তখন তাকে কি বলবো, গুরু অনুপাত। আর পূর্বপদের মান যদি উত্তরপদের থেকে ছোট হয়, আচ্ছা পূর্বপদের মান যদি উত্তরপদের থেকে মানে এর থেকে কম হয় তখন আমরা তাদেরকে কি বলবো, লঘু অনুপাত। লেখা আছে। আচ্ছা, এইগুলা হচ্ছে বেসিক আইডিয়া অনুপাত কি জিনিস তার। আমরা থিওরি এখনও যাইনি, এটা শুধু বলা হচ্ছে, শুধু দেখে যাও, গল্প করে যাও, তারপর আমি দেখে দিচ্ছি কি করা যায়।
আচ্ছা, ইনভার্স রেশিও মানে কি? ব্যস্তানুপাত, ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ডিফিকাল্ট জিনিস। দেখো, ব্যস্তানুপাত বলতে বোঝানো হচ্ছে 2:3। এই একটা অনুপাতের ব্যস্তানুপাত কখন হবে? 3:2। তার পূর্বপদ উত্তরপদ একে অপরের সাথে জায়গা যদি চেঞ্জ করে তখন সেইটাকে বলবো আমরা কি? ব্যস্তানুপাত বা ইনভার্স রেশিও। যেমন সংজ্ঞায় লেখা আছে, কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ স্থান বিনিময় করে যে অনুপাত গঠন করে তাকে প্রথম অনুপাতটির ব্যস্ত বা বিপরীত অনুপাত বলা হচ্ছে। ওকে, মানে কি? দেখো, 2/3 এর ঠিক বিপরীত অনুপাত 3/2। একবার খেয়াল করে দেখেছো কি? 2/3 গুণিত 3/2, এটাকে কেটে দিলে এটাকে যদি গুণ করা হয় মানে একটা অপরের বিপরীত, আমাদের কিন্তু মান এসছে 1। মানে তুমি যেই দিকেই ফোর্স ক্রিয়েট করছো তার মিডিল পজিশনে 1, আর এই দিকে কিছু আর এই দিকে কিছু কাজ হচ্ছে। যদি কাজ সমান হয় আর বিপরীতমুখী হয় তখনই তো তার কোনো চেঞ্জ হবে না, তখন কি হবে? তার মিডিয়ামে শুধুমাত্র 1 থেকে যাবে। ওকে, এটা সিম্পল বোঝানোর জন্য বলছি, এত কিছু জানার বেশি দরকার নাই, শুধু কাকে বলে জেনে রাখা। আর এখন খাতায় কিছু লেখার দরকার নাই, আমি আছি তো। ডিটেলসে যা আছে পিডিএফ আকারে এটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। এরপরে টেলিগ্রাম চ্যানেলটা কি তাও বলা হবে। আর আমি একটা নাম্বারও দেবো আমার। যৌগিক বা মিশ্র অনুপাত, কম্পাউন্ড রেশিও, ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস। A:B, P:Q আর X:Y, এদের মিশ্র অনুপাত কি হবে? পূর্বপদ যেটা আছে তাদের গুণফল, মানে A:P:X, এইটা ইস্টু উত্তর পদের গুণফল B:Q:Y। উত্তর পদের গুণফল। সিম্পল ব্যাপার হচ্ছে না জটিল হচ্ছে? জটিলতার কিচ্ছু নাই। দেখো কি দিবে, 2:3, 5:7 আর 5:9, তিনটা অনুপাত দিল। এদের যদি যৌগিক বা মিশ্র অনুপাত তোমাকে খুঁজে বের করতে বলে, তুমি তাহলে কি করবে? এটা কি? দেখো আমার দিকে, দেখো এদিকে এদিকে এদিকে। প্রথমে কি করব? সবারই পূর্বপদগুলোকে গুণ করে লিখব। নেক্সট আমরা উত্তর পদকে গুণ করে লিখে দেবো। তাদের অনুপাতটাকেই বলা হবে যৌগিক বা মিশ্র অনুপাত। ওকে, আচ্ছা, যেমন 2:5 কোথা থেকে এসছে? ফার্স্টে 2 এখান থেকে, সেকেন্ড 5টা এখান থেকে, থার্ড 5টা এখান থেকে, ইস্টু এখান থেকে আসবে কত? 3:7:9। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত। জীবনে যদি কোনো দিন কাজে লাগে তখন এই সমস্ত জিনিস পড়া ভালো, অযথা পড়া ভালো নয়। আর এইগুলা ব্যবহারিক জীবনে লাগে। একটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর্মুলা আছে, এক্স এর সাথে এ আর ওয়াই এর সাথে যদি বি গুণ থাকে এইভাবে, তখন আমরা এইটাকে, দেখো একটা দেওয়া আছে H2B = Y:X, এই ফরমেশনে আনবো। এরপর কিভাবে আনা হচ্ছে সেটা আমরা একটু দেখি। কিভাবে আনা হচ্ছে দেখতে পারলে এরপর আমাদের যদি মনে নাও থাকে তখন আমরা কি করব? ওইভাবে আনতে পারবো। দেখো, X:A Y:B, আমরা A/B করতে পারি ইকুয়াল টু, দেখো বিটা কি হচ্ছে? এইদিকে চলে আসছে ডিভাইড হিসেবে, কারণ এইদিকে গুণ আছে। সমান এমন একটা চিহ্ন এইদিকে ভাজিত আকারে থাকলে এইদিকে গুণিত আকারে আসবে। আবার কি, এইদিকে গুণিত আকারে থাকলে সমানের অপর দিকে ভাজিত আকারে আসবে। এইদিকে যুক্ত আকারে থাকলে এইদিকে বিয়োগ আকারে আসবে। এইদিকে বিযুক্ত আকারে থাকলে এইদিকে যোগ আকারে আসবে।
ওকে, এটা হচ্ছে আমাদের সমান, যেটা সমানের একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টার, যে কি করে এদেরকে চেঞ্জ করে দেয়, যার জন্য তো দুদিকটা সমান থাকে না। দাঁড়িপাল্লায় দেখো একদিকে ওজনের জন্য কিছু একটা মাল চাপানো হয়, আর একটা জায়গায় কি বাটখারা চাপানো হয়, এরপরে বাটখারা যখন এই দিকে এসছে তখন কি ওজনে কনভার্ট করতে হচ্ছে, ওই ওই পদার্থের ওজনের সাথে ম্যাচ করতে হচ্ছে, তবে এইখানটাতে ব্যালেন্স করবে না। তাহলে ব্যালেন্সের জন্য কি করে, এতে চেঞ্জ করে দেয়। আচ্ছা, a ইন্টু বি, এটাকে আমরা কি লিখলাম, এইদিকে ছিল ওয়াই আর এটাও এইদিকে গেছে, সমানের এইদিকে গেছে, তার মানে এটাকে ভাজিত আকারেই থাকতে হবে, ভাজিত আকারে আছে। তাহলে a বাই বি ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ওকে, আচ্ছা, a ইজ টু বি সমান a বাই বি, এটা লেখা যায় a বাই বি। সেই রকম a বাই বি এটা সমানই তো a ইজ টু বি লেখা যায়, তাই না? এটা সমান কত হবে, ওয়াই বাই এক্স মানে ওয়াই ইজ টু এক্স। ঠিক আছে, দেখো এইদিকে দেখো, এ আর বি এর সাথে যদি কোনো কিছুর গুণ হয় তখন আমরা এইভাবে করব। আর এরপর দেখো, তোমরা এইভাবে করার চেষ্টা অনেকেই করেছো, আমি আরও একটা নতুনভাবে বলছি, মানে যেটা দেখে আমরা করতে পারবো। এক্স এর সাথে এ আর ওয়াই এর সাথে বি যদি থাকে, সিম্পল জিনিস, বেশি জটিলতার কিছু নেই। আমরা কি করব, এ ইজ টু বি ইকুয়াল টু ওয়াই ইজ টু এক্স, মানে এইটার সাথে এইটা আর এইটার সাথে এইটার অনুপাত করব। আচ্ছা, এটা বুঝে যাচ্ছে তো ব্যাপারটা কি হলো? সেম জিনিস যেটা আগে ঘটেছে সেই ঘটনার ফর্ম, যেমন এক্সের সাথে আমরা বি আর ওয়াইয়ের সাথে এ, এদের অনুপাত করার চেষ্টা করব। মানে এ ইজ টু বি যখন হবে তখন আমরা কি করব, ফার্স্টে ওয়াই ইজ টু এক্স। আচ্ছা, এটা খুব ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। দুটি সংখ্যার যোগফল এক্স ও বিয়োগফল ওয়াই হলে সংখ্যা দুটির অনুপাত এক্স প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই। একটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর্মুলা আছে, মানে ফর্মুলা বলতে আমরা ট্রাই করি সমস্ত কিছু কী জিনিসে আনে, স্ট্যান্ডার্ড রেশিওতে। স্ট্যান্ডার্ড রেশিও জিনিসটা কি এরপরে বলতে হবে। দেখো, স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সমস্ত রেশিওকে কনভার্ট করে দেবো, মানে ক্ষুদ্রতম একটা জিনিস যেটা তার নিজস্ব ফর্মের জন্যে যথোপযুক্ত। বইয়ের ভাষা বাংলায় বোঝা যাবে না, এরপর হিন্দি বুঝাচ্ছি। স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে, উদাহরণ দিলে বুঝলেই হবে, 2:3। এগুলা কি কো প্রাইম নাম্বার, মানে কি এরা একে অপরের দ্বারা সেই রকমভাবে ভাগ করলে ভাগফল যাই থাকুক, ভাগশেষ কিন্তু আমরা শূন্য পাবো না। 3কে দ্বারা 2 দিয়ে ভাগ করে দেখো, আবার 2কে 3 দিয়ে ভাগ করে দেখো, ভাগশেষ শূন্য পাবে। এরপরে দশমিক চলে আসবে না। তাহলে আমরা যখন ইন্টিজারের মধ্যে রাখছি তখন এই সমস্ত সংখ্যাকে, মানে ধরো 10:15 দুটি সংখ্যা, এইটা কি স্ট্যান্ডার্ড রেশিও বলা চলবে? স্ট্যান্ডার্ড রেশিও এটা বলা চলবে না। তার কারণ কি, এটা এখনও ভাঙা যাবে। কিভাবে ভাঙা যাবে, আর কি যদি বড় সংখ্যা 10-15 আমরা 5 দিয়ে ভেঙে দিচ্ছি, কিন্তু যদি বড় সংখ্যা হয় তখন কি করব, তখন আমরা HCF গসাগু বের করব। গসাগু বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমাদের অনুপাত। দেখো 10 আর 15 এদের যদি গসাগু করি, 5, 2, 5, 3, আমাদের HCF 5 আছে, এটাকে বাদ দাও, কত অনুপাতটা কত হবে, 2:3। সিম্পল ব্যাপার, জটিলতার কিছু আছে? কিন্তু আছে, আমাদের সেটা জানার দরকার নেই এখন। আপাতত জানার অনেক কিছু দরকার, কিন্তু সাধারণভাবে এখন এই সমস্ত কিছু জানার দরকার কিছু নেই। HCFটা বাদ দিয়ে আমরা যেটা পাচ্ছি সেইটাকে আমরা অনুপাত হিসেবে লিখতে পারি।
তখন সেইটা হয়ে যাবে স্ট্যান্ডার্ড রেশিও। এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 2 এ 10, 5 3 এ 15। সিম্পল ব্যাপার, জটিলতার কিছু আছে কি না তো। আচ্ছা, একটা অঙ্ক দিয়েছে দেখো, তার আগে দু একটা ফর্মুলা সিচুয়েশন আরও দেখে দিই। এ আর বি দুটি সংখ্যা ধরো দেওয়া হয়েছে, আর এ প্লাস বি দেওয়া হয়েছে। আমাদেরকে এ ইস টু বি যদি বার করতে বলে, এখান থেকে বার করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে পারবো দেখা যাক। ধরো এ দিয়েছে 22 আর বি দেওয়া হয়েছে 1 1 11, আর এ প্লাস বি সমান হচ্ছে কত দিয়েছে? এ প্লাস বি সমান কিছু দেওয়া আছে না। এটা আগে দেখো, আগে এ প্লাস বিটা পরে করছি না, এ প্লাস বিটা একটু পরে, আগে ইস টু বিটা বার করি, তারপরে ওটাতে যাব নেক্সট অঙ্কে। ফার্স্টে বেশি জটিল দিয়ে দিলে তো আবার সমস্যা হয়ে যাবে না। এ 22 বি 11, এর অনুপাত কত? এর জায়গায় 22, বি এর জায়গায় 11 বস করে দাও। এদের এইচসিএফ করো, 22 11, লসাগু গোসাগু চ্যাপ্টার যখন পড়াবো খুব সুন্দরভাবে হবে। 11 2 1, তাহলে এইচসিএফ এইটা যেটা হচ্ছে দুটাকেই সমানভাবে মানে যেটা দুটাকেই ভাগ করতে পারে, বা এখানে যদি 3টা থাকতো, তৃতীয় কোনো সংখ্যা থাকতো, সেটাকেও যদি কোনো সংখ্যা ভাগ করতে পারত, তখন সেটা হতো আমাদের এইচসিএফ। ওকে, সাধারণ আইডিয়া একটা জেনে রাখা দরকার, সেটা জানিয়ে দিচ্ছি বেশি। তারপর আমরাই তো আছি 2:1, এইটা হচ্ছে আমাদের এর রেশিও। এ ইস টু বি বের করলাম। নেক্সট কোশ্চেন আমরা দেখব ওই প্লাসে এ ইস টু বি যদি দেওয়া থাকে, ধরো 2:3 দেওয়া আছে, এ ইস টু বি 2:3 আর এ প্লাস বি সমান 30, তাহলে এর মান কত আর বি এর মান কত? এরকম অঙ্ক দিতে পারে, মানে লেখাটা খুব ভালোভাবে গুছিয়ে লেখা থাকবে। আমি শুধুভাবে সাধারণভাবে একটা লিখেছি। ওকে, তাহলে কি ছেড়ে দিবে? जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। দেখো এ ইস টু বি এর মান 2:3 ইউনিট দেওয়া আছে। এ এর মান 2 এর সাথে কোনো একটা কনস্ট্যান্ট যা হোক গুণ করো, আমার নাম কে, আমি কে গুণ করছি। সেম গুণ বি এর সাথেও করতে হবে, 3 ইন্টু কে। এইটা হচ্ছে এদের অ্যাকচুয়াল সংখ্যা। অঙ্কটা কেমন হতে পারে? তোমার আর তোমার ভাইয়ের কাছে যেই চকলেট আছে, সেই চকলেটের অনুপাত 2:3, মানে বলে দেয়নি যে 2টি চকলেট বা 3টি চকলেট আছে, হয়তো এর কাছে 20টা বা এর কাছে 30টা থাকতে পারে। সেইটার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে 2:3, তাই তো স্ট্যান্ডার্ড রেশিও যেটা। তাহলে রেশিও সবসময় কি হয়? কাটাকাটি করে ছোট অংশ বলা হয়। তাহলে তার মানে কি, এর সাথে কিছু গুণ করলে আমি উপরেরটা পাচ্ছি, তো এটা সাধারণ জিনিস। নিচেরটার সাথে স্ট্যান্ডার্ডের সাথে কোনো একটা কনস্ট্যান্ট, মানে দুটার সাথে একই একটা জিনিস গুণ করছি, তার জন্য আমরা কি একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি, যে অ্যামাউন্টটা অ্যাকচুয়াল। এই 2:3 এইটা তো ইউনিট হিসেবে ধরা হয়, আর 2k আর 3k এইটা হচ্ছে আমাদের এ আর বি এর মান, এটা হচ্ছে মান। এরপর দেখো 2k প্লাস 3k এর মানে কি? এর মান কি? এ, আর এইটা কত? বি। এ প্লাস বি হচ্ছে 2k প্লাস 3k, আমি এখান থেকে আমি পেয়েছি। আর এ প্লাস বি সমান কত? 30। তার মানে 3 2 5k সমান 30। কে সমান কত? 30 ডিভাইডেড বাই 5, 6। কে এর মান বেরিয়েছে 6। দ্যাট মিন্স একটা চকলেটের দাম 6 টাকা।
তাহলে আমার এ কত আছে আর বি কত আছে, অনুপাত নয়, এরপরে মান বেরাচ্ছে না। এর মান কত 2k, বি এর মান কত 3k। তাহলে কে এর মান যদি 6 হয়, এর মান কত হবে 2 গুণিত কে এর জায়গায় 6, এখানেও 3 গুণিত কে এর জায়গায় 6, তাহলে এখানে 12 আর এখানে বি এর ক্ষেত্রে 18। অতএব এর মান 12, বি এর মান 18। বলা হলো তোমার আর তোমার ভাইয়ের কাছে যেই চকলেট আছে সেই চকলেটের অনুপাত 2:3, আর তোমাদের দুজনের চকলেট, টোটাল চকলেট আমি এনে দিয়েছিলাম ওকে 30টা, সেই 30টাকে 2:3 অনুপাতে ভাগ করে দিতে। তাহলে তোমার ভাই কত পাবে, তুমি কত পাবে? তাহলে তুমি পাবে 12টা, বড় ছেলে, ভাই পাবে 18টা, ছোট বাচ্চা। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণত যেগুলো ব্যবহার হয় জীবনে, দৈনন্দিন জীবনে, সেই সমস্ত অঙ্ক। এটা পরীক্ষায় দেওয়া স্বাভাবিক, সব দিনই পরীক্ষক চাই যে সাধারণ জীবনে যেগুলো দরকার হয় সে সমস্ত জিনিস করব। আরও জটিল জটিল অঙ্ক আছে, সব হবে। আজকে দারুণ অঙ্ক আছে, লাভেরিয়া অঙ্ক। দেখো এখানে একটা কি বলেছে, এ ইজ টু বি, বি ইজ টু সি, আর সি ইজ টু ডি, এই তিনটা দেওয়া আছে। আমাদেরকে খুঁজেছে কি ডি ইজ টু এ। তার আগে আমাদেরকে আরেকটা জিনিস জেনে নিতে হচ্ছে যে ধরো এ ইজ টু বি দেওয়া আছে, বি ইজ টু সি দেওয়া আছে, আর সি ইজ টু ডি দেওয়া আছে। দেওয়ার মানে কি, দেখো এ এর মান 2, বি এর মান 3 থাকতে পারে, এখানে বি এর মান 3, সি এর মান 4, আবার এখানে সি এর মান 4, ডি এর মান 6। এর একটা মান পেয়েছো, এর মান কত হয়েছে, মানে অনুপাতে 2, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, চারটার অনুপাত আমি দেখছি। এই চারটার অনুপাতের এর একটাই মান আছে, বি এর এখানে কটা মান আছে, বি এর দেখো সেম মান আছে কিন্তু 3, বি এর ক্ষেত্রেও 3, সি এর মানটাও সেম 4, ডি এর মান 6। তখন আমরা কি করব, মানে যখন দেখো দুটো জিনিসের মধ্যে যেটা সেম আছে তাদের যদি অনুপাতের মান সেম থাকে তখন আমরা তাদেরকে সিম্পলভাবে অনুপাত অনুযায়ী লিখে দিয়ে চলে যাব। বাট কিন্তু যদি এ ইজ টু বি সমান 2:3 দেয় আর বি ইজ টু সি সমান 4:5 দেয়, তখন আমরা কি করব, দেখো এক্ষেত্রে বি আছে, এক্ষেত্রেও বি আছে, সমান একই জিনিস আছে, এক্ষেত্রেও 5 স্টার চকলেট আছে, এক্ষেত্রেও 5 স্টার চকলেট আছে, তাহলে এক্ষেত্রেও যদি এর দাম 5 টাকা করে, এক্ষেত্রেও একে 5 টাকাই তো করতে হবে না। তাহলে আমার মানটাকে দুটোতে সেম করতে হবে। সেম করার অর্থ কি, এর সাথে আমি 4 দিয়ে যদি গুণ করি তখন 12 হবে, এর সাথে আমি যদি 3 দিয়ে গুণ করি তখন কি হবে 12। দেখো মান সেম হয়েছে, কিন্তু এ ইজ টু বি যে অনুপাতটা, এই অনুপাতটা তো চেঞ্জ হয়ে গেছে না। এই অনুপাতটাকে ঠিক রাখতে গেলে এর সাথেও 4 দিয়ে গুণ করতে হবে, আর এই দিকে 5-এর সাথে 3 দিয়ে, যেটাকে এই দিয়ে এটা দিয়ে গুণ করেছো তার পাশাপাশি এটাকে দিয়েও গুণ করতে হবে। তাহলে 8:12:15, এই হচ্ছে আমাদের অনুপাত। 8:12:15, এই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। এরপরে অঙ্কটাতে এসো। তার আগে আরও একটা জিনিস বাকি আছে, যে এইটা করবে কিভাবে, তোমাদের তো মাথায় সেরকম কিছু বুদ্ধি নেই। এ ইজ টু বি দেওয়া আছে, বি ইজ টু সি দেওয়া আছে, সি ইজ টু ডি দেওয়া আছে, যার এই বি এর মান সম্পূর্ণ আলাদা, এই সি এর মান সম্পূর্ণ আলাদা। আলাদা হোক একই হোক আমার দেখার দরকার নাই। আমি কি লিখব, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। ওকে, লিখেছি। লিখে দেখো এর প্রথমের ক্ষেত্রে, এক্ষেত্রে এর ঘর আর বি এর ঘরে মানটা পাবো, বাট
সি এর ঘর ফাঁকা থাকবে, ডি এর ঘরও ফাঁকা থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে বি এর ঘরে একটা মান পাবো আর সি এর ঘরে একটা মান পাবো, কিন্তু এ আর ডি খালি থাকবে, ডি খালি, এও খালি। সেম কেস এক্ষেত্রেও ঘটবে। এক্ষেত্রে কি হবে? সি আর ডি যেটা, এই ঘরের মান আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের এই ঘরটা আর এই ঘরটার মান আমরা পাচ্ছি না। কি করব? দেখো, H2B 2:3 লিখছি, B/C 4:5 লিখছি, আর এটা হচ্ছে 7:9 লিখছি। এক এক করে দেখছি। প্রথম 1 নম্বর লাইনের জন্য, মানে 1 নম্বর ধরি, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 নম্বরের জন্য 1 নম্বরের লাইনে এর জায়গায় 2, বি এর জায়গায় 3 বস করে দিচ্ছি। এরপর কি করব? সেম যা আছে এখানে বসাবো 3, আবার সেম যা আছে দেখে দেখে এখানে বসাবো 3। ওকে, ক্লিয়ার? মানে প্রতিবেশী জায়গা দখল করছে, বুঝা যাচ্ছে ব্যাপারটা? দেখো, নেক্সট লাইনে কি? বি আর সি 4 আর 5-এর জায়গা আছে, 4 আর 5। তাহলে প্রতিবেশী, ডি এর প্রতিবেশীকে সি, সে তার জায়গা দখল করবে, আর এর প্রতিবেশীকে বি, সে তার জায়গা দখল করবে। সিম্পল কেস, জটিলতার কিছু আছে? নাই। এরপর সি ডি, সি এর মান 7, ডি এর মান 9 আমরা পেয়েছি। বাকি কি আছে? এ আর বি। বি এর প্রতিবেশী কে আছে? 7, জায়গা দখল করছে। এর প্রতিবেশী কে আছে? 7, এদের জায়গা দখল করছে। বুঝতে পারছো? মানে যে ফাঁকা ঘরটা থাকবে সেখানে পাশের ঘর অনুযায়ী যা সংখ্যা থাকবে সেটা বস করাবো। এরপর এদের গুণ হবে, আর গুণ করার সময় সব সময় আমরা ইউনিট ডিজিট মেথড বেশি করে ফলো করব, কারণ আমাদের অঙ্কে অপশন থাকে। অপশন অনুযায়ী করতে হলে ইউনিট ডিজিট মেথড ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে এ বি সি ডির অনুপাত বেরিয়ে যাবে, 7 × 4 × 2 56। নেক্সট 84। তারপর অপশন এই, তারপর আছে সি, সিতে সি কি আছে? 7 × 5 × 3 35, আর তার সাথে আমার 3 গুণ। ঠিক আছে, 35 আর 3, 35 দুগুণে 70, 35 × 3, ঠিক আছে, 105। সিম্পল ব্যাপার। তারপর কি আছে? 9 × 5 × 3। দেখো, এখানে আছে 45, তার সাথে গুণ আছে 3, 45 দুগুণে 90। কীভাবে হচ্ছে দেখো, 45টাকে আমি ভেঙে দিচ্ছি, 40 + 5, 40 + 5 আর 40 + 5, 3টা। সিম্পল ব্যাপারে ভেঙে দিচ্ছি একবারে। যত ছোটো করে ভাঙবো আমার তত সুবিধা। আমি এটা খাতায় এখানে লিখছি, কিন্তু আমি পরীক্ষার হলে এত দূর লিখতে যাব না। আমি 40 40 40, 3টা, 3 × 4 = 12, 120, আর এখানে 5 5 5 15। ঠিক আছে, 120 আর 15, 135। ডাইরেক্ট 135 লিখব, আমার কাজ শেষ। এর বেশি আমি দেখতে যাব না। ওকে, 1 মিনিট। দেখো, এটা করব। তাছাড়াও আমাদের আর একটা হাতিয়ার আছে, যেটাকে বলা হচ্ছে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক। একটু বলে দিই সাধারণভাবে, ডিটেলসে ক্লাস করে দিতে পারবো। আমি 3টে 4টা ক্লাস করে দেবো ইউনিট ডিজিটের, যদি করাতে মন যায়। দেখো,
7,65,723 লেখা আছে। এখানে কত আছে? এককের ঘর, এটা হচ্ছে দশক, এটা শতক, এটা হাজার। এইভাবে আমাদের চলতে থাকে। আমরা সব সময় ইউনিট ডিজিট মানে একক স্থানীয় অঙ্কটাকে ফলো করব। এর সাথে আমরা একক স্থানীয় অঙ্কের, আমি ধরো এর সাথে যদি কিছু গুণ করি, ধরো 712 যদি গুণ করি, সবার প্রথমে কার গুণ হবে? এই একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্কের। 3 × 2 = 6, 3 × 2 = 6। তারপর এরপরে যা এখানে গুণ হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের দেখো একক স্থানীয় অঙ্কের গুণ হচ্ছে, তাই তো প্রথমে। আর যে ফার্স্ট ডিজিটটা পাচ্ছি সেটা কি? এই একক স্থানীয় অঙ্কের দ্বারা পাচ্ছি। আচ্ছা, যদি একক স্থানীয় এখানে 3-এর জায়গায় 5 থাকতো, 5 × 2 = 10, 10-এর 0, এরপরে যে হাতে থাকতো সেটা অপর সাথে গুণ হয়ে যোগ হয়ে বসতো। ওকে, তার মানে আমার মেন দরকার ইউনিট ডিজিট, একক স্থানীয় অঙ্ক। এরপরে একটু ব্যাকে যাই, এটাকে আমি ভালোভাবে লিখি A/B, A, B, C আর D, 2:3:3:3:3। তারপর কি ছিল? 4:4:5:5, 4:4:5:5। আর এখানে ছিল 7:7:7:9, 7:7:7:9। আমার দেখো অপশান দেওয়া আছে 4টা, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। কিছু সংখ্যা দেওয়া আছে, লাস্টে একটা সংখ্যা দেওয়া আছে। আমি লাস্টের সংখ্যাটা বেশি দেখি। 4, 7 গুণ করলে 28। এই 28-এর সাথে আমি যদি 2 গুণ করি আবার, তখন আমি কি প্রথমে এককের ঘরের অঙ্কটাই তো গুণ করতে যাচ্ছি না? 8 × 2 = 16। তার মানে আমার বাকিটা গুণ করার দরকারই থাকেনি, আমি জাস্ট এখানে লাস্ট ইউনিট 6 দেখতাম। আচ্ছা, এক্ষেত্রে 3 × 4 = 12, 12-র আবার কি একক স্থানীয় অঙ্ক 2-এর সাথে 7 গুণ করতাম, 14, 14-র একক স্থানীয় অঙ্ক কত? 4, 6। আচ্ছা, লাস্ট এইদিকে আরও সংখ্যা থাকতে পারে, এইদিকে আরও সংখ্যা থাকতে পারে, কিন্তু লাস্ট যেটা একটা সংখ্যা, ধরো 3টা ডিজিট দিয়ে তৈরি, লাস্ট যেটা 6, আর এক্ষেত্রেও লাস্ট যেটা সেটা হচ্ছে আমার 4। ঠিক আছে। সি এর ক্ষেত্রে কি হচ্ছে? 3×5 = 15, 15, 15-র আবার 5 নিচ্ছি, এই 5-এর সাথে 7 গুণ করছি, 5 × 7 = 35, 35-এর 3 একক স্থানীয় অঙ্ক, তো সরি 35, 5। ওকে, মানে একক স্থানীয় অঙ্কটা নেওয়া হচ্ছে। তারপর আগের দিকে যা খুশি সংখ্যা হতে পারে, কিন্তু পেছনের দিকে একটা ইউনিট মান থাকবে যেটা সবারই একক স্থানীয় অঙ্ক গুণ করে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আমি কী করতাম? 3 × 5 = 15, এই 15-র আবার 5-এর সাথে 9, 5 × 9 = 45 হতো। 45-এর লাস্টে দেখো 5 আছে না, আমি এখানে 5 লিখতাম। যেখানে আমি এই অপশানটা ABCD দেখতে পাবো ঠিক মেরে দেবো। দেখো ইউনিট ডিজিটে 6, 4, 5, 5। অ্যান্সারেও দেখো 6, 4, 5, 5। এখানে সামনের দিকে সংখ্যা থাকতে পারে, কিন্তু ইউনিট ডিজিট আমার গুণ করে যেটা পাচ্ছি সেটাই হবে। ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্স মেথড আজকে শেখানো হয়েছে, বাট কম্বিনেশন অফ রেশিও আজকে হচ্ছে না। ঠিক আছে। এই যে পদ্ধতিটাকে বলেছি না, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স মেথড। এরপরে আমরা একটু অঙ্কে চলে যাই, আর তার আগে একটা গল্প হবে নাকি? দূর হতে তোমারে দেখেছি,
আর মুখ জয়ে চোখে চেয়ে থেকেছি। এই অঙ্কটা দেখো, ম্যাট্রিক্স পদ্ধতিতে করব। A is to B is to C is to D। ওকে, লেখা আছে। আমি কি করছি, এর জায়গায় 2 3 2 3, এখানে কি খালি ঘর, খালি ঘর বক্স দিয়ে দিবে, বেশি ভাবার কিছু দরকার নাই, ডাইরেক্ট বক্স দিয়ে বেরিয়ে চলে যাও। তারপর বিসি, বি এর জায়গায় 5, বিসি ও বিসি, সি এর জায়গায় 4, এইদিকে একটা ফাঁকা ঘর, এদিকে একটা ফাঁকা ঘর। বেশি জটিলতার দিকে যাওয়ার দরকার নেই। বিসি মানে এ বি সি ডির বি, তারপরে সি, তারপরে আবার ডিও আসে, সব জেনে গেছে। সিডি, সি সরি সিডি, সি 7 ডি 8, এখানে ফাঁকা আছে না? দেখো, প্রতিবেশীর ঘরে প্রতিবেশী কবজা করে নিচ্ছে, 3 3, এদিকে 5, এখানে 4, পাশে যে আছে তার সেটা লিখে দেবো, বেশি জটিলতার কিছু নেই, সিম্পল ব্যাপার। 7 7, 2 3 5 6 7 8, এটা হলো কি দেখি। আমাদেরকে এর মান কত, 5 7 35, গুণ করে 35, বাট আমি তারও একক স্থানীয় অঙ্ক 5, এর সাথে আবার 2 গুণ করব, এর সাথে এর গুণ করে আমি পেয়েছি 35, তার একক স্থানীয় অঙ্কের সাথে 2 গুণ করব, 5 2 গুণে 10, 2 3 4 5 7 8, 2 3 5 4 7 8। ওকে, 35 গুণিত 2 আমি করতে পারি 70, বা আমি এখানে একটা ইউনিট 0 রাখতে পারি, কিন্তু আমি এখন ছোট গুণ তো। আবার তাছাড়া কি চেয়েছে দেখো, এ ইস টু ডি, দুটি সংখ্যা দেখাচ্ছে, এ আর ডি চেয়েছে, তাই তো, সরি ডি ইস টু এ চেয়েছে, তাহলে এর জন্য আমি ছোট যেহেতু গুণ করে দিই। যদি সমস্ত কিছু চাইতো কে করতে যেত, এত কি খাটে। আচ্ছা, 3 5 15, 15 গুণিত 7 করার দরকার আছে না? দরকার নেই। এটা গুণ করার কোনো দরকার নেই, এটাও গুণ করার কোনো দরকার নেই। এখন এই অঙ্কটার ক্ষেত্রে অন্য অঙ্ক যখন এ বি সি ডি দেওয়া হবে তখন গুণ করার দরকার আছে, এক্ষেত্রে কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এটা সাজানোর জন্য। এরপর আমরা ডিয়ে যাব। 3 4 12, 12 ইন্টু 8, 7 10 8, দেখো ডি ইস টু এ, ডি এর মান কত পাওয়া গেছে 96, এর মান 70, কাটাকাটি যাবে? অবশ্যই যাবে। কত দিয়ে কাটা যায় রে? যদি 2 দিয়ে কাটতে থাকি, 2 4 8 16, 2 8 16, 48, আর যদি 2 দিয়ে এগে কাটি তখন কত হবে 35, দ্যাট মিনস 48 ইস টু 35, এইটা আমার অ্যান্সার হয়ে যাবে, অপশন বি। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমি বিসি কিছু করিনি, যদি বিসি খুঁজতো তখন আমরা করতাম। মেনলি পরীক্ষক যে এক্সামিনার সে কি করে, এ ইস টু বি, বি ইস টু সি, সি ইস টু ডি দেয়, এর ভিতরে কী কী চাই, এ ইস টু ডি,
বা এটাকে ঘুরিয়ে D/A দিয়ে দেয়। আবার কি দিতে পারে, H2C দিতে পারে, বা B/D দিতে পারে, বা A/B/C/D, বা A/B/C। এটা ছাড়া আর কি দেওয়ার দরকার, কি কি দেওয়ার বাকি আছে কিছু? এর মধ্যেই দেবে। আমরা সমস্ত কিছুর ফর্ম একটা থেকেই বার করতে পারি ম্যাট্রিক্স ফরমেশনে। ম্যাট্রিক্স ফরমেশনে যখন যেটার প্রয়োজন হবে আমি তখন সেটা কাজে লাগাবো। বেশি করতে গেলে ধরো এটা আমি গুণ করতে যাব, তখন আমার পরীক্ষার খাতায় টাইম নষ্ট হবে, কারণ আমার গুণ করে এটা কোনো ফায়দা নেই। D আর A খুঁজেছে, আমি এই দুটো গুণ করে জাস্ট বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাহলে তো এটা 105 আর এখানে 3 4 12 7 12 84 সুন্দরভাবে হয়ে যাবে, কিন্তু আমার করার এখানে কোনো দরকার নেই। D/A খুঁজেছে, কি খুঁজেছে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে, পরীক্ষায় কোশ্চেন পড়তে হবে, অ্যান্সার দিতে হবে। ট্রাই করো, তুই করতে পারো নাকি? আচ্ছা, A আর B এবং C, A/B/C/D, এখানে আবার D নেই, তাহলে ডিটাকে উড়িয়ে দিচ্ছি, ABC। আচ্ছা, এইখানে ফরমেশনটা কেমন আছে, 2A সমান 3B, মানে A ডিভাইডেড বাই B সমান কত, 3/2, মানে A/B সমান কত, 3/2। আমি জাস্ট কি করতাম, এর জায়গায় 3, B এর জায়গায় 2। পরীক্ষার খাতায় এইটুকু, এতটা নয়। এইটা পরীক্ষার খাতায় করলে টাইম পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এর জায়গায় 3, B এর জায়গায় 2। আচ্ছা, আবার এই ঘরটা ফাঁকা। নিচের ক্ষেত্রে কি হবে, B এর জায়গায় 5, C এর জায়গায় 4, B এর জায়গায় 5, C এর জায়গায় 4। প্রতিবেশী দখল করছে, এক্ষেত্রেও সেম কেস, 3 5 15 ইস টু। B করার দরকার আছে, 5 2 10, করার কোনো দরকার নেই, ছেড়ে দাও। C 4 × 2 8, তাহলে H2C হচ্ছে 15:8। সিম্পল অঙ্ক। এটা আমরা বিনা কলমে করার চেষ্টা করব। বিনা কলমে মানে কি, দেখো A আর B, 2A 3B দেওয়া আছে, 2A এর মান আমরা কি হচ্ছে সমানের এদিকে 3, আর B এর মান সমানের অপর পাশে যেটা আছে 2 বোঝ করে দিলাম, আর তার পাশের ঘর ফাঁকা রেখেছি। ওই ফাঁকা ঘরে আমাদেরকে শূন্যস্থান পূরণ করার মতো তার প্রতিবেশী যে থাকবে তাকে নিয়ে এসে বসাতে হবে। ওকে, সিম্পল ব্যাপার। সেই রকম 4B = 5C-তেও B এর জায়গায় 5, C এর জায়গায় 4, ঠিক আছে? এরপর আমাদের দরকার H2C। B এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমি পরীক্ষার খাতায় কোনো দিন B এর দিকে দেখতেও যাব। A আর C নিয়ে কাজ হচ্ছে আমার, A আর C নিয়েই কাজ হবে। A এর মান 15, C এর মান 8, 15:8। A আর C এর অনুপাত কত হবে, 15:8। ওকে, নেক্সট একটি টেবিল, এই অঙ্কটা নয়, ভালো একটা অঙ্ক দিচ্ছি। এইটা 1620 টাকা 3 ভাই এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে দ্বিতীয় ভাই বাকি 2 ভাইয়ের ভাগের 5-এর 13 অংশ ভাগ পায়। তাহলে দ্বিতীয় ভাইয়ের ভাগের কত টাকা পড়বে? টাকা কত আছে, 1620 টাকা। A একটা ভাই, B দ্বিতীয় ভাই, C হচ্ছে তৃতীয় ভাই। 3 ভাইয়ের ভিতরে এমনভাবে ভাগ করা হচ্ছে যাতে দ্বিতীয় ভাই কে আছে, B কত পাবে, বাকি 2 ভাই যা ভাগ পাচ্ছে A আর C যা ভাগ পাচ্ছে তার 5-এর 13 অংশ ভাগ এর মানে গুণ, এর শব্দের অর্থ হচ্ছে গুণ, গুণিত চিহ্ন, ভাগের 5-এর 13 অংশ পাচ্ছে। এটি বলা হয়েছে মানে কি, B/A + C এর মান কত, 5 13। ওকে, আচ্ছা, দ্বিতীয় ভাইয়ের ভাগে কত টাকা পড়বে? দ্বিতীয় ভাগের
টোটাল এ একটা ভাই, বি একটা ভাই, সি একটা ভাই। এ কত এ আর সি কত পেয়েছে? টোটাল 13, আর বি পেয়েছে 5, 18 ইউনিট। টোটাল যে 18 ইউনিট, এইটার মান হচ্ছে 1620। অঙ্কে তো বলে দিয়েছে যে 3 ভাই 1620 টাকা ভাগ করছে, দ্যাট মিন 18 ইউনিটের মান আমাদের কত আছে? 1620। তার মানে 1 ইউনিট এর মান কত হতে পারে? 1620 ভাজিত 18, 18 আর এইদিকে 9, 72, 90। 1 ইউনিটের মান 90। কি বলা হয়েছে? দ্বিতীয় ভাইয়ের ভাগ কত? দ্বিতীয় ভাই কত পেয়েছে? দ্বিতীয় ভাইয়ের ভাগ 5 ইউনিট। তাহলে দ্বিতীয় ভাই পাবে 5 গুণিত 90, 45, 450 টাকা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো। প্রথম ভাই দ্বিতীয় ভাইয়ের থেকে 7 বেশি পায়। প্রথম ভাই কিছু টাকা পেয়েছে, সেটা সমান কত? দ্বিতীয় ভাই বি তার থেকে দ্বিতীয় ভাই বি যত টাকা পেয়েছে তার থেকে 7 টাকা বেশি, এ সমান। আবার বি কত পেয়েছে? তৃতীয় ভাইয়ের থেকে 8 টাকা বেশি, মানে তৃতীয় ভাই সি, সি এর থেকে 8 বেশি পেয়েছে। ওকে, এ বি। ঠিক আছে, এরপর আমাদেরকে একটু ধরাধরি করতে হবে। ধরি সি আর টাকা পেয়েছে। সি কত পেয়েছে? 8 টাকা। তাহলে বি কত পাবে? বি পেয়েছে কত? আর প্লাস 8 টাকা। আর এ কত পাবে? এ পাবে বি প্লাস 7, মানে কত? বি এর মান আর প্লাস 8 যুক্ত 7, মানে আর প্লাস 15 টাকা। তাহলে এ বি সি এর মান আমরা পেয়েছি। টোটাল কত টাকা ছিল? 53 টাকা। তার মানে এ প্লাস বি প্লাস সি তিনজনে ভাগ করেছে 53 টাকা। এর মান কত বেরিয়েছে? আর প্লাস 15। বি এর মান কত বেরিয়েছে? আর প্লাস 8। আর সি এর মান কত বেরিয়েছে? শুধু আর, সমান 53। 3 আর প্লাস 23 ইকুয়াল টু 53। আচ্ছা, আর সমান কি করব? 53 মাইনাস 23 ডিভাইডেড বাই 3, মানে আর সমান পাচ্ছি 10। তাহলে 3 ভাইয়ের ভাগ এর অনুপাত কত? 3 ভাইয়ের ভাগের অনুপাত কত? আর সমান 10 পেয়েছি, মানে সি এর মান কত হয়েছে? এক মিনিট। আচ্ছা, আর সমান কত হয়েছে? 53 মাইনাস 23 ডিভাইডেড বাই 3, এর মানে কত? 10। সি পেয়েছে কত? 10 টাকা। বি পাবে কত? 10 প্লাস 8, 18 টাকা। আর এ পাবে কত? 10 প্লাস 15 সমান কত? 25 টাকা। দ্যাট মিন এ ইস টু বি ইস টু সি 25 ইস টু বি 18, সি 10। এইটা হবে আমাদের অনুপাত, এটাই হবে আমাদের উত্তর, তাই তো? আর একটা অঙ্ক আছে। একটি টেবিল ও একটি চেয়ারের দামের অনুপাত 9:4। ধরো তুমি টেবিল কিনতে গেছো তোমার বাবার সাথে, তার সাথে একটা চেয়ারও কিনবে। এদের দামের অনুপাত দিয়েছে 9:4। যদি টেবিল চেয়ারটির দামের থেকে 1250 টাকা বেশি, মানে যদি টেবিলটির দাম চেয়ারটির দামের থেকে 1250 টাকা বেশি হয়, তাহলে চেয়ারটির দাম কত? ওকে, জটিলতার কিছু নেই আর তাড়াহুড়ারও কিছু নেই। আস্তে আস্তে গিয়ে টেবিল আর চেয়ার কিনে নিয়ে চলে আসবো। টেবিলটাকে আমরা নাম দিচ্ছি এক্স, চেয়ারটাকে নাম দিচ্ছি ওয়াই।
নাহলে টেবিল চেয়ার বারবার লিখতে অসুবিধা হয়। টেবিলের দাম চেয়ারের দামের অনুপাত 9:4। আর বলেছে দুটোর মধ্যে দামের যে পার্থক্য, মানে টেবিলটির যে দাম আর চেয়ারের দাম, এদের ভিতরে ডিফারেন্স হচ্ছে 1250 টাকা, তাই তো? তার মানে দেখো এদের ভিতরে ডিফারেন্স কত আছে? 5 ইউনিটের, তাই তো? এই 5 ইউনিটের মানটা আমাদেরকে দিয়ে দিয়েছে 1250 টাকা, মানে 5 ভাগের দাম 1250। তাহলে 1 ভাগের দাম কত হবে? 1250 ডিভাইডেড বাই 5, 10, 5 5 25, 250, 250। এটা কি 1 ইউনিট, 1 ইউনিটের দাম 250। তাহলে চেয়ারটির দাম কত? আচ্ছা, চেয়ারের দাম কত ছিল? 4 ইউনিট। 4 গুণিত এর সাথে আমি 250 গুণ করছি, যাতে আমি ইউনিটের সাথে এই ইন্টিজার গুণ করে আমি সম্পূর্ণ একটা নাম্বার, যেটা অ্যাকচুয়াল দাম, সেই দামটা পেয়ে যাব না? এত দাম বাবা, আর চেয়ার টেবিল কিনতে হচ্ছে না আমাদেরকে। আচ্ছা, এই পিডিএফটা, এটাকে আমি পিডিএফ করে পার্ট দিয়ে দিচ্ছি। দেখো, অনলাইন ক্লাস খুবই সুন্দর হয়, কিন্তু ইন্টারনেটের অভাবের জন্য এখন লেটে চলছে। জল ঝড়ের সময় আছে, ইন্টারনেট খুব খারাপ অবস্থা, তার জন্য খুব লেটে চলে। যদি কেউ অফলাইন আসবে বলো, তার জন্য ব্যবস্থা আমার করা আছে। অফলাইনের জন্য আমি নাম্বার দিচ্ছি। আমার নাম্বারটা কত ছিল? 91490907, এই নাম্বারটা, এটাই কন্ট্যাক্ট করো। এটা অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা সম্পূর্ণভাবে গাইডেন্স পেয়ে যাবে, আর ক্লাস কিভাবে হয়, স্টার্ট কখন হচ্ছে, সমস্ত কিছুর আপডেট এখানে পেয়ে যাবে। আর আমি এখানে একটা টেলিগ্রামের চ্যানেলে আমি এটা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পর আমি সেই টেলিগ্রামের লিঙ্কটা এই ভিডিওর সাথে শেয়ার করে দেবো। ওকে, তাহলে কি পরবর্তীকালে যখন কিভাবে হচ্ছে সেই জিনিসটা তোমাদেরকে আর বসে থেকে আমার সাথে খাতায় লিখতে হবে না, আমি লিখছি, জাস্ট দেখে যাওয়া। আচ্ছা, আর একটা কথা, যখন অঙ্ক করার দরকার হবে তখন জাস্ট ছোট্ট A4 পেজকে ফোল্ড করে 2-3 ফোল্ড করে যেই পেজটা থাকবে সেই পেজটুকু নিয়ে বসবে, যাতে যেখানে খুশি রাফ করা যায়। আমার ফ্রেশ কিন্তু অঙ্কের খাতা কোনো দিন হওয়া চলবে না। ওকে, আজকে এই পর্যন্তই থাক, অনেক দেরি হয়ে গেছে। নেক্সট টাইম আমরা দেখব কী করা। নেক্সট আমাদের কি আছে? অনুপাত, রেশিও হচ্ছে, এরপরে সমানুপাত আছে না? অনুপাত শেষ করার পর অনুপাতের আরেকটা ক্লাস করা হবে, আরও অনেক ক্লাসই হবে, তোমরা আরেকটা ক্লাস বা আর 2টা ক্লাস দেখতে পাবে। তারপর আমরা সমানুপাতে যাব। ওকে।